আমরা আমাদের পড়া শুরু করতেছি। তোমরা বোর্ডে চিত্র দেখে বুঝছো নিশ্চয়ই যে আজকে আমরা কি পড়বো। আজকে টপিক লেখা রাখছি দ্য স্ট্রাকচার অফ স্টোমাক এন্ড ইট ডাইজেশন, মানে পাকস্থলীর গঠন এবং এখানে কিভাবে পরিপাকটা হয় আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করি আজকে আমাদের পড়া পাকস্থলীর গঠন। এখান থেকে প্রথম শুরু করতেছি। পাকস্থলী, ইংলিশে বলি আমরা স্টোমাক। তো দেখো এখানে চিত্রের মধ্যে দেখো এই অঙ্গের নাম হইতেছে পাকস্থলী। আমাদের অন্ননালীর পরে খাবারটা চলে আসে কোথায়? পাকস্থলীতে, এবং একটা দীর্ঘ একটা সময় পাকস্থলীতে সে অবস্থান করে এবং অনেকখানি পরিপাক এই পাকস্থলীতে সংগঠিত হয়, একটা বিশেষ একটা পরিপাক গ্রন্থি। তো আমরা যখন চাবিয়ে মুখের ভিতরে প্রবেশ করে খাবারটা কিন্তু মূলত এই পাকস্থলীতে প্রবেশ করে। ইভেন আমরা যখন অতিরিক্ত খাওয়ার পরে যখন বোঝা যায় যে হ্যাঁ পেট ভরে গেছে, এই উদ্দীপনাটাও আমরা কোত্থেকে পাই? এই পাকস্থলীতে। কারণ এই পাকস্থলীতে সরাসরি পাকস্থলীর একটা বিশেষ স্তর আছে সাবমিউকোসা, এখানে আমাদের স্নায়ুতন্ত্রের বিকাশ লাভ করছে, এখানে আমাদের স্নায়ুতন্ত্র প্রবেশ করছে। আর এখান থেকে আমরা বুঝতে পারি, আমাদের মাথায় একটা উদ্দীপনা আসে যে হ্যাঁ আমাদের পেট ভরে গেছে। যাই হোক, আমরা যাই বুঝি যে আমাদের পাকস্থলী আমাদের পরিপাকতন্ত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো আমরা সেই পাকস্থলীর গঠন আজকে আমরা পড়তে যাইতেছি। পাকস্থলী, তো পাকস্থলীর আমরা প্রথম অবস্থানটা জানি, পাকস্থলী কোথায় আছে অবস্থান। আমরা জানবো আমাদের পরিপাকতন্ত্রের উপরের দিকে যে অংশটা আমাদের দেহের বক্ষ অংশে, উপরের দিকে হচ্ছে বক্ষ গহ্বর আর নিচে থাকে উদর গহ্বর। আর আমরা জানি বক্ষ আর উদরের মাঝখানে একটা পর্দার মতো থাকে যাকে আমরা বলি ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের ঠিক নিচেই পাকস্থলী অবস্থান করতেছে। তো আমরা পাকস্থলীর অবস্থান যদি আমরা বলি, পাকস্থলীর অবস্থান হচ্ছে আমরা বলবো যে এইভাবে ডায়াফ্রামের নিচে উদর গহ্বরের উপরে আমরা এইভাবে লিখতে পারি যে পাকস্থলী পরিপাকতন্ত্রের বিশেষ থলির ন্যায় অংশ। পাকস্থলী বিশেষ থলির ন্যায় অংশ, যা কোথায় আছে? ডায়াফ্রামের, আমরা বলতে পারি ডায়াফ্রামের নিচে, আর বলতে পারি উদর গহ্বর, উদর গহ্বর এর উপরের দিকে অবস্থিত। তাহলে আমরা তার অবস্থানটা জানলাম, যেটা ডায়াফ্রামের ঠিক নিচে আছে আর উদর গহ্বরের কোথায় আছে? উপরের দিকে অবস্থিত একটা বিশেষ থলির মতো একটা অংশ, যাকে আমরা বলতেছি পাকস্থলী। তো দেখো আমরা চিত্রের মধ্যে দেখতেছি পাকস্থলীর উপর একটা নালীর মতো দেখতেছি, এটাকে আমরা বলবো অন্ননালী। অন্ননালী যেখানে শেষ হয়েছে এখান থেকে পাকস্থলী শুরু হয়েছে। আবার আমরা দেখতেছি পাকস্থলীর একদম শেষ প্রান্তে, এই শেষ প্রান্তে কি আছে? এখানে যে অংশটা এটাকে আমরা বলি ক্ষুদ্রান্ত্র। পাকস্থলী আইসা শেষে এই ক্ষুদ্রান্তে উন্মুক্ত হয়েছে। তাহলে আমরা অবস্থান জানলাম। এবার আমরা আয়তনটা সম্পর্কে জানি, তার আয়তন কত, তার দৈর্ঘ্য প্রস্থ কত। পাকস্থলী আমরা জানি, এটা আগেও আমরা পড়ছি, যখন পরিপাকতন্ত্রের সার্বিক একটা গঠন পড়ছি তখন আমরা জানছি তার দৈর্ঘ্য হইতেছে প্রায় 30 সেন্টিমিটার মতো। তার দৈর্ঘ্য আমরা বলতে পারি 30 সেন্টিমিটার, আর তার চওড়া বা প্রস্থ এটা পাই কত? 15 সেন্টিমিটারের মতো। এবং আমরা জানবো তার আয়তন কত। আয়তনটা আমরা এইভাবে লিখবো যে বাচ্চা অবস্থায়, শিশু অবস্থায় এটা মাত্র 30 মিলিলিটার থাকে। শিশু অবস্থায় এর আয়তন 30 মিলিলিটার, মানে এখানে ধারণ ক্ষমতা হইতেছে 30 মিলিলিটারের মতো। বয়ঃসন্ধিকালে যখন বয়স 14-15 বছরের মতো হয় তখন এটার আয়তন হয় প্রায় 1 লিটার। 1 লিটার পর্যন্ত এটার আয়তন হয়ে থাকে। এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটা প্রায় 1.5 লিটার থেকে 2 লিটার পর্যন্ত এটার আয়তন হয়ে থাকে। তো আমরা এই তথ্যগুলো একটু মনে রাখবো। তো অনেক সময় পরীক্ষাতে কিন্তু আসে এটা সম্পর্কে এই তথ্যগুলো, তখন আমাদের
জানা থাকতে হবে। পাকস্থলীর অবস্থান কোথায়, এটা আয়তন কতটুক, এটার ধারণ ক্ষমতা কতটুক, আমরা এই তথ্যগুলো মনে রাখবো। এবং আমরা জানবো এখানে খাবার, আমরা যে খাবারটা খাই এই খাবারটা এখানে প্রায় 6 ঘন্টা সময় অবস্থান করে। এখানে তার খাবারের অবস্থানের সময় হইতেছে কত, প্রায় 6 ঘন্টার মতো। তো আমরা এই তথ্যগুলো দিয়ে আমরা পাকস্থলীর গঠনটা শুরু করলাম। তো এবার চলো আমরা দেখি পাকস্থলীর কোন অংশে কি কি অংশ, মানে কোন জায়গাতে কি কি অংশ থাকে। তো পাকস্থলীর একদম গোড়ার যে অংশটা, পাকস্থলীর যে গোড়ার অংশটাকে আমরা বলি কার্ডিয়া অংশ, কার্ডিয়া। তাহলে চলো আমরা এটাকে একটু পয়েন্ট করে লেখার চেষ্টা করি। পাকস্থলীর মধ্যে কি কি অংশ থাকে। তো পরীক্ষাতে দেখা যায় অনেক সময় উদ্দীপকে জাস্ট এইভাবে যে চিত্রটা আমি দিয়ে রাখছি, তো এইভাবে দেয়া বলবে যে এই অংশটার গঠন বর্ণনা করো, তাহলে বুঝবা যে এটা পাকস্থলী আসছে। তো আমরা পাকস্থলীর গঠনে যাইতেছি, মূলত গঠন এখান থেকে শুরু হইতেছে। প্রাথমিক যে আলোচনাগুলো বললাম এগুলো হচ্ছে প্রাসঙ্গিক, তুমি স্টার্টিংটা করবা ওইভাবে। তো গঠনের মধ্যে আমরা প্রথম দেখতেছি যে গোড়ার প্রাথমিক অংশকে, প্রাথমিক অংশকে কি বলছিলাম, কি বলা হয়, কার্ডিয়া বলে। তো যেহেতু এটা আমাদের হৃৎপিণ্ডের কাছাকাছি একটা অংশ, ওই পাকস্থলীর ওই অংশটা হৃৎপিণ্ডের কাছাকাছি অবস্থান করে, এই জন্য ওইখান থেকে তার নাম হয়েছে কার্ডিয়া। কার্ডিয়াক থেকে কার্ডিয়া নামটা হয়েছে। আর সর্বশেষ যে অংশটা, একদম শেষ প্রান্তের যে অংশ, এই অংশের নাম হইতেছে পাইলোরাস অংশ, পাইলোরাস। এখানে চিত্রের মধ্যে আমি হয়তো ছোট হয়ে যেতেছে লেখাটা, কিন্তু এখানে আমি বড় করে লিখে দিতেছি যে শেষ অংশের নাম, শেষ অংশের নাম কি বলছি, যে পাইলোরাস অংশ। শেষ অংশের নাম হইতেছে পাইলোরাস অংশ। তো চিত্রের মধ্যে দেখতেছো নিশ্চয়, জায়গাটা তুমি দেখে চিনছো যে গোড়ার যে অংশটা এটাকে আমরা বলতেছি কার্ডিয়া, আর শেষের অংশের নাম হইতেছে পাইলোরাস। আমরা তারপরে জানবো এখানে পেশির বলয় থাকে। পেশির বলয়টাকে কি বলা হয়, স্ফিংটার বলা হয়। গোড়াতে এবং শেষে এখানে দুই জায়গাতেই কি থাকে, পেশির বলয় থাকে। এই গোড়াতে যে বলয়টা থাকে কার্ডিয়া অংশে, তাকে আমরা বলবো কার্ডিয়াক স্প্রিংটার। আর শেষে যে পাইলোরাস অংশে যে পেশির বলয় থাকে তাকে আমরা বলবো পাইলোরাস স্প্রিংটার। এর কাজ কি, এই পেশির বলয় থাকাতে খাদ্য তার ভিতরে সহজে প্রবেশ করতে পারে এবং পরিপাক শেষে খাদ্যটা শেষে বের হয়ে যেতে পারে। পেশির বলয় থাকাতে এই জায়গাটা খুব সহজে প্রসারিত হইতে পারে। আর প্রসারিত হলে মনে করো বড় একটা খাদ্যকণা এই রাস্তাটা তখন ক্ষুদ্রান্তে প্রবেশ করতে পারবে। তো পেশির বলয়টা না থাকলে এই কাজটা কিন্তু সহজ হইতো না। এই জন্যই বলতেছি যে গোড়াতে এবং শেষের দিকে, তাহলে আমরা বলতে পারি শুরু ও শেষের দিকে বিশেষ পেশির বলয়কে, পেশির বলয়কে আমরা কি বলবো, স্প্রিংটার বলবো। পেশির বলয়কে কি বলা হয়, স্প্রিংটার বলে। জাস্ট এটা আরেকটা পয়েন্ট গেল। তো এবার আমরা দেখব যে এখানে পাকস্থলীর মধ্যে দেখো, আমরা চিত্রের মধ্যে দেখতেছি একটা প্রান্তে একটু স্ফীত থাকে। হ্যাঁ, এই বাম পাশে এই অংশটা স্ফীত থাকে। এই স্ফীত অংশের নাম হইতেছে ফান্ডাস। তাহলে আমরা বলতে পারি যে ওটা কোন পাশে, ওটা হচ্ছে বাম পাশ। বাম পাশে, পাকস্থলীর বাম পার্শ্বে বিশেষ স্ফীত গম্বুজের ন্যায় অংশের নাম, গম্বুজের ন্যায় অংশকে, গম্বুজের ন্যায় অংশকে কি বলছি, কি বলা হয়, ফান্ডাস বলে। এক পাশে ডান পাশে একটা স্ফীত জায়গা থাকে, ওইটাকে আমরা কি বলছি, যে এটাকে বলা হয় ফান্ডাস। এছাড়াও দেখবা যে এখানে কি থাকে, এখানে ডান পাশের এই অংশটা নিচের দিকে আমরা বলতে পারি, নিচের এই অংশটা দেখো উত্তল প্রকৃতির, এবং এই উপরের প্রান্তটা দেখো এটা কেমন, অবতল প্রকৃতির। এই নিচে আর উপরে যে বাঁকানো অংশ সৃষ্টি হয়েছে তাদেরকে আমরা বলবো বাঁক বলবো। এই অংশগুলোকে বাঁক বলা হয়। আমরা এইভাবে বলবো যে বাম পাশের উত্তল অংশকে, বাম পাশের
কোন অংশ এটা? এটা বলছি উত্তল অংশ। উত্তল অংশকে কি বলা হয়? বড় বাঁক। এই নিচের দিকে আমরা দেখতেছি, এই নিচের অংশটাকে আমরা বলবো যে এটা বাম পাশের কি অংশ? এটা একটা উত্তল অংশ, এটাকে কি বলা হইতেছে? বড় বাঁক। আর উপরের দিকে আমরা দেখতেছি, উপরের দিকটাকে আমরা বলবো যে এটা ডান পাশের অংশ। এই উপরের যে অংশটা, এই যে এই জায়গাটা, এখানে দেখো উপরের অংশটা কি অবস্থায় আছে? অবতল অবস্থায় আছে। তাহলে আমরা বলতে পারি যে ডান পাশের অবতল অংশকে, অবতল অংশকে কি বলা হবে? ছোট বাঁক বলে। তো এইভাবে আমরা আরেকটা পয়েন্ট বললাম, যেগুলোকে বলছি কি একটা বড় বাঁক আর একটা হচ্ছে ছোট বাঁক। এই যে গঠনটুকু বললাম, এই অংশটুকুকে আমরা বলবো যে পাকস্থলীর স্থূল গঠন। মানে এই গঠনটা আমরা দেখা মানে হাত দা ধরা ছোঁয়ার মধ্যে এই অংশটাকে আমরা কি বলতেছি? স্থূল গঠন। এখন যে গঠনটা বলবো, পরবর্তী যে অংশটুকু বলবো, এটা হচ্ছে তার আনুবীক্ষণিক গঠন। আমরা এগুলাকে কেটে তার প্রস্থচ্ছেদ করে মাইক্রোস্কোপের নিচে আমরা যে অংশগুলো দেখবো, এখন আমরা সেই অংশগুলো জানবো। তো স্থূল গঠনগুলো আবার একটু বলি। প্রথম কি বলছিলাম? গোড়ার অংশটাকে কি বলছিলাম? যে কার্ডিয়া, এবং শেষের অংশটাকে বলছিলাম পাইলোরাস। তারপরে কি বলছি? যে এখানে পেশির বলয় থাকে, এই বলয়গুলাকে বলা হয় স্প্রিংটার। এই গোড়ার বলয়টাকে বলছি আমরা যে এটা হচ্ছে কার্ডিয়াক স্প্রিংটার, আর শেষের যে অংশ এটাকে বলা হয় পাইলোরাস স্প্রিংটার। তারপরে কি বলছি? যে এখানে একটা স্তম্ভের মতো, একটা গম্বুজের মতো অংশ থাকে, এই গম্বুজের মতো অংশটাকে বলা হয় ফান্ডাস। তারপরে বলছিলাম যে এখানে এক প্রান্ত থাকে তার অবতল, এক প্রান্ত থাকে উত্তল। তো বলছিলাম ডান পাশে থাকে অবতল আর বাম পাশে থাকে উত্তল। আর এই অবতল আর উত্তল অংশ দুইটাকে বলা হয় বাঁক। একটা যেহেতু প্রসারিত, সামনের দিকে উত্তল প্রকৃতির, এই জন্য এটাকে আমরা বলছি বড় বাঁক, আর এটাকে বলছি ছোট বাঁক। আর এবার যে অংশ যাব, এটা হইতেছে সূক্ষ্ম গঠন। আর সূক্ষ্ম গঠনের মধ্যে আমরা এটাকে যদি হেডলাইন করি, তাহলে এটাকে আমরা বলবো গাত্রস্তর। এটার হেডলাইনটা হবে কি? এটার হেডলাইন হবে গাত্রস্তর। অর্থাৎ পাকস্থলী যে প্রাচীর, এখানে যে আমরা যে প্রাচীরটা দেখতেছি, এই প্রাচীরের মধ্যে কি কি স্তর পাওয়া যায় আমরা এটা সম্পর্কে জানবো। তো আমরা এটা যদি খুব পাতলা করে প্রস্থচ্ছেদ করে যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, তাহলে আমরা এই অবস্থাকে এমন দেখব। এই গাত্রস্তরটায় আমরা এরকম দেখবো যে এখানে স্পষ্ট কয়টা? 5টা স্তর আছে। তোমরা এগুলো কিন্তু প্র্যাকটিক্যালে আঁকবা। তাহলে আমরা বলতে পারি যে এতে স্পষ্ট কয়টা? 5টি স্তর বিদ্যমান। এতে স্পষ্ট 5টা স্তর থাকে। পাঁচটি স্তর বিদ্যমান, যা যথাক্রমে, যা আমরা বলতে পারি যথাক্রমে একদম বাইরের স্তর থেকে যদি শুরু করি, দেখো একদম বাইরে খুব পাতলা একটা স্তর আছে, এই স্তরটাকে বলা হয় সেরোসা। তাহলে আমি একটা একটা করে নাম লিখতেছি, পরে আমি বলতেছি এগুলা কি কি। একদম বাইরে যে স্তরটা তাকে আমরা বলবো সেরুসা। তারপর হইতেছে পেশি স্তর, পেশি স্তর। এই গাত্র স্তরের মধ্যে আমরা তৃতীয় স্তরটাকে আমরা বলবো সাবমিউকোসা, সাবমিউকোসা। 4 নম্বর স্তরটার নাম হইতেছে মাসকিউরালিস, মিউকোসা। আর শেষের একদম ভিতরের দিকে, একদম ভিতরের দিকে তার যে গহ্বরটা আছে, এই গহ্বর সাথে লগ্ন যে স্তরটা, এই স্তরটাকে আমরা বলবো একদম লাস্ট স্তর, এটাকে আমরা বলবো মিউকোসা, মিউকোসা। তাহলে 5টা স্তরের নাম আমি আবার বলতেছি প্রথম থেকে, একদম বাইরে থেকে ভিতরের দিকে যদি বলি, সেরুসা পেশি স্তর, সাবমিউকোসা মাসকিউরালিস মিউকোসা, আর একদম ভিতরের স্তরটা হইতেছে মিউকোসা। তাহলে একদম বাইরের স্তরটা ছিল সেরুসা। এখানে আমরা 2টা স্তর দেখতেছি, একটা অনুদৈর্ঘ্য আর একটা বৃত্তাকার। এই দুইটার নাম মিলে হইতেছে পেশি স্তর। দ্বিতীয় স্তরটার নাম হইতেছে পেশি স্তর। তারপর পরে আমরা দেখতেছি পুরো একটা স্তর। এই স্তরের মধ্যে কি আছে? রক্তনালী আছে, স্নায়ু আছে। একটু আগে বলছিলাম যে আমাদের পাকস্থলীর ভিতরে একটা স্নায়ু প্রবেশ করছে, যা দিয়ে আমরা বুঝতে পারি, আমাদের ক্ষুধা লাগলে এটাও বুঝতে পারি। তাহলে ওই স্তরটার নাম হইতেছে সাবমিউকোসা। এই যে এখানে চিত্রের মধ্যে আমরা দেখতেছি, এগুলো হচ্ছে রক্তনালী অথবা এগুলো হইতেছে স্নায়ু, এই স্তরটার ভিতরে প্রবেশ করছে।
তারপরে আছে মাস্কিউলারিস মিউকোসা, আর একদম ভিতরে যে স্তরটা যেখানে আমরা অনেক অনেক কোষ নিয়ে যে স্তরটা দেখতেছি তার নাম হইতেছে মিউকোসা। আমরা এখানে আরেকটু তথ্য অ্যাড করব এখানে, যে মিউকোসা স্তরে এখানে আমরা চিত্রের মধ্যে দেখতেছি যে আঙ্গুলের মতো, হাতের আঙ্গুলের মতো কিছু কিছু অভিক্ষেপ দেখা যাইতেছে। মিউকোসা স্তরে সেই অভিক্ষেপ গুলাকে বলা হয় রুগী নামক অভিক্ষেপ দেখা যায়। এই মিউকোসা স্তরে কি বলছি, যে রুগী নামক অভিক্ষেপ দেখা যায়। তো এভাবে তুমি তার অভ্যন্তরীণ স্তর অর্থাৎ গাত্র স্তরের বর্ণনা দিবা। আমি আবার বলতেছি এখানে কি কি লিখছি, যে এখানে স্পষ্ট 5টা স্তর দেখা যায়, আর স্তরগুলা জাস্ট তুমি নামগুলা লিখে দিবা, যে এখানে কি কি স্তর আছে। সেরুসা আছে, পেশি স্তর, সাবমিউকোসা, মাস্কিউলারিস মিউকোসা, আর একদম ভিতরের স্তরটাকে আমরা কি বলবো, মিউকোসা। আর মিউকোসার মধ্যে পাকস্থলীর একটা বিশেষ বৈশিষ্ট্য, যে এখানে আঙ্গুলের মতো অভিক্ষেপ দেখা যায়, আর সেই অভিক্ষেপগুলোর নাম কি, রুগী। এই তথ্যগুলো যেন থাকে, তাহলে তোমার পাকস্থলীর গঠনটা একদম ক্লিয়ার হবে। প্রথম দিকে যে গঠনটা বর্ণনা করছে এটা ছিল স্থূল গঠন, আর পরে যে গঠনটা বর্ণনা করলাম এটা হচ্ছে তার ভিতরে সূক্ষ্ম গঠন, অর্থাৎ তার প্রাচীরে কি কি আছে ওইগুলো দিয়ে হইতেছে সূক্ষ্ম গঠন। এবার চলো আমরা আরেকটু অংশ জানি, এটা লাস্ট পয়েন্ট। এটা হচ্ছে যে এই রুগী নামক অভিক্ষেপ গুলা বলছি, এই রুগী নামক অভিক্ষেপের মধ্যে কিছু কোষ পাওয়া যায়। এখানে তোমরা চিত্রের মধ্যে দেখছো, এখানে আমি অনেক ধরনের কোষ এখানে আমি আইকা রাখছি। এই সবগুলা পাকস্থলীর ভিতরে যে স্তরটা আছে, যাকে আমরা কি বলি, রুগী বলি, সেই রুগী নামক অভিক্ষেপের মধ্যে এই কোষগুলা পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি যে এর অন্তঃপ্রাচীরে 4 ধরনের, আমরা ফিক্সড করে বলতে পারি এখানে কয় ধরনের কোষ পাওয়া যায়, যে 4 ধরনের যে কোষগুলো তাদেরকে আমরা বলি গ্যাস্ট্রিক কোষ। 4 ধরনের গ্যাস্ট্রিক কোষ পাওয়া যায়, আর এই কোষগুলো মিলে তৈরি করে গ্যাস্ট্রিক গ্রন্থি। যাই হোক, আমরা এই 4 ধরনের কোষ সম্পর্কে বলতেছি। এক ধরনের কোষ হইতেছে চিফ কোষ। এটা আরেকটা নাম হইতেছে জাইমোজেনিক কোষ। আমরা মনে রাখবো যে এখান থেকে কি বের হয়, এখান থেকে এনজাইম নিঃসৃত হয়। এই কোষের ক্ষরণটাকে আমরা কি বলতেছি, এটার ক্ষরণটাকে আমরা বলতেছি এনজাইম। পাকস্থলী থেকে আমরা জানি বিভিন্ন রকম এনজাইম ক্ষরিত হয়, তাহলে এই এনজাইমগুলো কে ক্ষরণ করে, চিফ কোষ বা জাইমোজেনিক কোষ। আমরা দ্বিতীয়তে জানবো এখানে আরেক ধরনের কোষ আছে। তাহলে চিফ কোষ আমরা দেখতেছি যেরকম বিশেষ গুটিযুক্ত যে কোষগুলো দেখাইতেছি, এগুলো হচ্ছে নিঃস্রাবী দানা, আর এই কোষগুলাকে বলতেছি আমরা চিফ কোষ বা জাইমোজেনিক কোষ। এখানে এক ধরনের কোষ আছে, এগুলা যদি আমরা একটু বড় করে আঁকি তাহলে দেখা যাবে এরকম, হ্যাঁ, ক্ষুদ্র ক্ষুদ্র অভিক্ষেপ যুক্ত, আর এই কোষগুলাকে বলা হয় প্যারাইটাল কোষ। আরেক ধরনের কোষের নাম হইতেছে প্যারাইটাল কোষ। এটার আরেকটা নাম হইতেছে অক্সিনেটিক কোষ। তুমি জানো যে পাকস্থলী থেকে একটা বিশেষ অ্যাসিড ক্ষরণ হয় যার নাম হইতেছে HCl। তাহলে এই প্যারাইটাল কোষ বা অক্সিনেটিক কোষ এই HCl ক্ষরণ করে। আমরা কয়টা কোষ পাইছি, 2টা কোষ। তৃতীয় যে কোষটা, এটার নাম হইতেছে মিউকাস কোষ। এটা অনেক জায়গাতে পাওয়া যায় এই ধরনের কোষ, যা একটা পিচ্ছিল মিউসিন জাতীয় পদার্থ ক্ষরণ করে। তাহলে বলতেছি এর ক্ষরণটার নাম কি, মিউসিন, পিচ্ছিল পদার্থ যা আমাদের খাদ্যকে পাকস্থলী হতে অন্ত্রে যাইতে সহায়তা করে, খাদ্যবস্তু সহজে সঞ্চালিত হতে পারে, সেই সঞ্চালনে ভূমিকা রাখে। আর শেষে আমরা আরেক ধরনের কোষ দেখব, যে কোষটার নাম হচ্ছে আর্জেন্টিফাইন কোষ। এরা কি করে, গ্যাস্ট্রিক ফ্যাক্টর, এদের ক্ষরণের নাম হচ্ছে গ্যাস্ট্রিক ফ্যাক্টর। বিভিন্ন পরিপাক সহায়ক উপাদান, এদেরকে আমরা বলি গ্যাস্ট্রিক ফ্যাক্টর। এরা এই কোষগুলা সেই পদার্থ ক্ষরণ করে।
তাহলে আমরা 4 ধরনের কোষ পাইছি, আর 4 ধরনের কোষ কি কি ক্ষরণ করে আমরা এটা সম্পর্কে জানছি। চিফ কোষ এনজাইম ক্ষরণ করে, প্যারাইটাল কোষ বা অক্সিনারি কোষ অ্যাসিড ক্ষরণ করে, মিউকাস কোষ মিউসিন পদার্থ বা পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে, আর আর্জেন্টিফাইন কোষ গ্যাস্ট্রিক ফ্যাক্টর পরিপাক সহায়ক ফ্যাক্টর সে ক্ষরণ করে বা নিঃসরণ করে। তো আমরা এই সম্পর্কে জানলাম, এইটুকু দিয়ে আমরা মোটামুটি পাকস্থলীর গঠন কমপ্লিট করব। তাহলে আমরা প্রথম আলোচনা করছি পাকস্থলীর গঠনের মধ্যে তার স্থূল অংশ, স্থূল অংশের মধ্যে কোন জায়গাকে কি বলা হয়, কোন জায়গাটা দেখতে কেমন, আমরা এটা জানছি। আর সূক্ষ্ম গঠনটা আমরা কিভাবে পড়ছি, যে তার এখানে স্তর কয়টা আছে, কোন স্তর থেকে কি কি পদার্থ বের হয়। তো এইভাবে মোটামুটি এই অংশটা আনসার করার চেষ্টা করবা। পরীক্ষাতে কিন্তু অনেকবার আসছে, বিভিন্ন কলেজের পরীক্ষাতে, আমরা গতবার টেস্ট পরীক্ষাতে আমরা অনেক জায়গাতে দেখছি এই পাকস্থলীর গঠন পরীক্ষাতে আসছে। তো এটা যদি আসে তখন তুমি কিভাবে আনসার করবা এটা সম্পর্কে বললাম। এবার চলো আমরা দেখি পাকস্থলীতে পরিপাক। আরেকটা প্রশ্ন, এটা যদি প্রয়োগ থাকে তাহলে উচ্চতর দক্ষতায় আসে যে এখানে খাদ্যটা কিভাবে পরিপাক হয়। আমরা এবার সেই সম্পর্কে জানবো। পাকস্থলীতে পরিপাক, আমরা মুখ গহ্বরে পরিপাক যখন পড়ছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা পরিপাকটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম। একটা ছিল যান্ত্রিক আর একটা ছিল রাসায়নিক। তাহলে চলো আমরা এখানেও আমরা 2 ভাগে ভাগ করে নেই, পরিপাকটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। আমরা জানি যান্ত্রিক পরিপাকের মধ্যে এখানে খাবারের কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় না, এখানে খাদ্যগুলা ভাঙা টুকরো টুকরোতে পরিণত হয়, পরিপাক সহযোগী পরিপাক উপযোগী উপাদানে সে পরিণত হয়। তো এখানে জাস্ট এই ঘটনাই ঘটে, এই পরিপাকটাকে, এই পরিপাকের এই অংশটাকে আমরা বলতেছি যান্ত্রিক পরিপাক। তাহলে আমরা বলতে পারি পাকস্থলীতে, পাকস্থলীতে খাদ্য, পাকস্থলীতে খাদ্য অর্ধচূর্ণ অবস্থায়, অর্ধচূর্ণ অবস্থায় প্রবেশ করে। পাকস্থলীতে খাবারটা কি অবস্থায় প্রবেশ করে? অর্ধচূর্ণ অবস্থায়। আমাদের পাকস্থলীতে খাবার আগে আমাদের খাবারটা কোথা হয়ে আসে? আমাদের মুখ গহ্বর হইতে আসে। আমাদের মুখ গহ্বরের পরে খাবারটা কই চলে যায়? আমাদের অন্ননালীতে চলে যায়। আর এই অন্ননালী হইয়া তারপরে কোথায় আসে? খাবারটা পাকস্থলীতে আসে। তো মুখ গহ্বরে থাকা অবস্থায় আমাদের দাঁতের ক্রিয়ায়, আমরা জানি আমাদের বিভিন্ন রকম দাঁত আছে, আর এই দাঁতের ক্রিয়ায় খাদ্যটা ভাঙা যায় এবং পরবর্তীতে প্রাচীরের ক্রিয়ায়, প্রাচীরের গাত্রে খুব দ্রুত সংকুচন প্রসারণ হয়। এই ক্রিয়ায় খাদ্যটা কিসে পরিণত হয়? অর্ধচূর্ণ অবস্থায়। অর্ধচূর্ণ অবস্থায় আমাদের পাকস্থলীতে প্রবেশ করে। তাহলে আমরা বলতে পারি পরবর্তীতে পাকস্থলীর গাত্রে, পাকস্থলীর গাত্রে প্রবল সংকুচন প্রসারণে, প্রবল সংকুচন ও প্রসারণে খাদ্য ঘন পেস্টে পরিণত হয়, পেস্টে পরিণত হয়। এই অর্ধচূর্ণ খাবারটা যখন আমাদের পাকস্থলীতে এসে প্রবেশ করে, পাকস্থলীর প্রাচীরে কিন্তু খুব জোরে কি হয়? সংকুচন প্রসারণ হয়। আর এই সংকুচন প্রসারণ ক্রিয়াটাকে আমরা বলি পেরিস্টালসিস ক্রিয়া। এই পেরিস্টালসিস ক্রিয়ার কারণে দেখা যায় খাবারটা ঘন পেস্টে, পেস্টের মতো একটা অবস্থায় পরিণত হয়। তারপরে আমরা জানবো যে সর্বশেষে গ্যাস্ট্রিক জুসের ক্ষরণে, সর্বশেষে পাকস্থলী থেকে যে রসটা বের হয় তাকে আমরা বলবো গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুসের ক্ষরণে খাদ্য পাতলা, কাইম বা মন্ডে পরিণত হয়। খাদ্য তো এখানে থাকে কি অবস্থায় প্রবেশ করে, কি অবস্থায় আইসা পৌঁছায়? প্রথম ঘন পেস্ট রূপে পরিণত হয়। পরবর্তীতে যখন পাকস্থলীর গ্যাস্ট্রিক জুস, আমরা একটু আগেই পড়ছি যে বিভিন্ন রকম কোষ থাকে, এই কোষের থেকে অ্যাসিড বের হয়, এনজাইম বের হয়, মিউকাস পদার্থ বের হয়, এই সবগুলোর সাথে যখন মিশ্রিত হয় খাবারটা, এই ঘন পেস্ট জাতীয় খাবার, তখন এটা একটা পাতলা কাইম বা মন্ডে পরিণত হয়। তো প্রথম প্রবেশ করছিল অর্ধচূর্ণ অবস্থায়, তারপরে চাপের ফলে এটা হচ্ছে ঘন পেস্ট, এবং সর্বশেষে
গ্যাস্ট্রিক জুসের ক্ষরণে এটা হচ্ছে কাইম বা মন্ডে, এই অবস্থায় পরিণত হয়েছে। এটুকুকে আমরা বলবো কি পরিপাক? তার যান্ত্রিক পরিপাক। প্রথম যান্ত্রিক পরিপাক, তারপর হইতেছে বি নাম্বারে রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাকটা আমরা ভাগ করে নিব যে কোন খাদ্য কিভাবে পরিপাক হয়। আমরা প্রথম বলবো শর্করা পরিপাক। শর্করা পরিপাক, পাকস্থলীর ভিতরে যখন শর্করা জাতীয় খাদ্যটা আসে তখন তার কি হয়? আমরা বলবো যে এখানে শর্করা বিশ্লেষণী, শর্করা বিশ্লেষণী কোনো এনজাইম থাকে না। যেহেতু এখানে শর্করা বিশ্লেষণী কোনো এনজাইম থাকে না, এখানে রাসায়নিক ক্রিয়াও কিন্তু তাহলে হয় না। কিন্তু আমরা তারপরেও আমরা বলতে পারি যে এখানে অ্যাসিডের ক্রিয়ায়, এতে অ্যাসিডের ক্রিয়ায় খাদ্য পরিপাক, খাদ্য পরিপাক আমরা বলতে পারি সুগম হয়। সুগম হয় মানে পরিপাকটা সহজ হয়। অ্যাসিডের যখন ক্রিয়া করে তো খাদ্যটা তখন আরো নরমে হয়ে যায়, নরম অবস্থায় পরিণত হয়, তখন দেখা যায় তার খাদ্য পরিপাকটা সহজ হয়। আবার অনেকে এইভাবে বলছেন, এটা সমর্থিত না অনেকে, তারপর কিছু বিজ্ঞানীরা এইভাবে বলছেন যে HCl এর যে ক্লোরাইড আয়ন, HCl থেকে ভাঙ্গা কি হয়? ক্লোরাইড আয়ন সৃষ্টি হয়। আর এই ক্লোরাইড আয়নের প্রভাবে একটা খাবার আছে শর্করা, যাকে আমরা বলি সুক্রোজ, এই সুক্রোজের উপরে সে ক্রিয়া করে। তাহলে আমরা এইভাবে বলতে পারি HCl এর ক্লোরাইড আয়ন সুক্রোজকে ভেঙে সামান্য পরিমাণ গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে। এই পরিপাকটা কিন্তু পাকস্থলীতে হয়ে থাকে, কিন্তু এটা সমর্থিত না, অনেক বিজ্ঞানী এটাকে সমর্থন করে না। যাই হোক, কিছু কিছু বইয়ে আছে, আমাদের বই কিন্তু এইভাবে ভাগ করে দেওয়া নাই। তারপর তুমি এইভাবে ভাগ করে লিখবা যে প্রথম পরিপাকটা হবে কি? শর্করা পরিপাক। আর এটাকে আমরা রেখেছি সুক্রোজকে ভাঙা C12H22O11, এটাকে ভাঙে সে এখনো গ্লুকোজ তৈরি করে আর এখনো ফ্রুক্টোজ তৈরি করে। তো গ্লুকোজের সংকেত তো আমরা জানি C6H12O6, আর ফ্রুক্টোজের সংকেত হইতেছে C6, এটাও H12O6। এইভাবে HCl সামান্য আদ্র বিশ্লেষিত করে সুক্রোজের উপর কাজ করে। এবার আমরা জানবো এই পাকস্থলীতে আমিষ জাতীয় খাদ্য পরিপাক, সবচেয়ে বেশি পরিপাকটা হয়ে থাকে কোনটা? এই আমিষ জাতীয় খাদ্য। তা আশা করি আমার সাথে তোমরা লিখতেছো সবাই, আর যদি না লিখতে পারো স্ক্রিনশট দিয়ে রাখবা, পরে এগুলোকে ক্লিয়ার করে নিবা। কারণ দেখো, আমি প্রথম থেকে কিন্তু অনেকগুলো কথা বলছি, এগুলো যদি না গুছায় নিতে পারো দেখবা যে এক সময় এগুলো সব তুমি নিজে ভুলে যাবা যে আমি কি কি বলছিলাম। তো শর্করা পরিপাকের পরে আমরা এখন চলে যাব আমিষ পরিপাকে। আমিষ পরিপাকটা কিভাবে হয়? তাহলে 2 নম্বর পয়েন্ট হইতেছে আমিষ পরিপাক। আমরা জানবো যে এখানে আমিষ বিশ্লেষণী দুইটা নিষ্ক্রিয় এনজাইম খরিত হয়। ইহা হতে মানে পাকস্থলী হতে আমিষ বিশ্লেষণী, আমিষ বিশ্লেষণী আমিষের উপর কাজ করে এই রকম দুইটা এনজাইম খরিত হয়। আমিষ বিশ্লেষণী দুটি নিষ্ক্রিয় এনজাইম খরিত হয়, যা সক্রিয় হয়ে, এরা যখন সক্রিয় হয়, সক্রিয় হয়ে কিভাবে কাজ করে? দুইটা এনজাইমের মধ্যে একটা বের হয় পেপসিনোজেন অবস্থায়, আর এটা সক্রিয় হওয়ার পরে তৈরি হয়ে যায় পেপসিন। সক্রিয় হওয়ার পরে কি হয়? পেপসিন। এই পেপসিনটা কার উপর কাজ করে? জটিল আমিষের উপরে, জটিল আমিষ। আর জটিল আমিষটাকে সে ভাঙ্গা তৈরি করে প্রোটিওজ প্লাস পেপটোন। পেপটোন এরাও কিন্তু জটিল, কিন্তু এই জটিল আমিষের চেয়ে মোটামুটি সরল প্রকৃতি। যাই হোক, আমরা প্রথম বিক্রিয়াটা দেখতেছি কে করে? পাকস্থলীতে এই পেপসিন এনজাইম, যা কি অবস্থায় বের হয়েছিল বলছিলাম? নিষ্ক্রিয় পেপসিনোজেন অবস্থায়। পরবর্তীতে আরেক ধরনের এনজাইম খরিত হয়, যাকে আমরা বলি রেনিন। এটা পাকস্থলীতে নিষ্ক্রিয় অবস্থায় প্রোরেনিন অবস্থায় খরিত হয়। এটা দুগ্ধজাত
প্রোটিন। এই প্রোটিনটাকে আমরা বলি ক্যাসিন। এই ক্যাসিনটাকে রেনিন ভেঙে তৈরি করে প্যারাকেসিন। প্যারাকেসিন। তো এটাও কিন্তু জটিল, কিন্তু এই ক্যাসিনের চেয়ে মোটামুটি সরল, এবং পরবর্তীতে ক্ষুদ্রান্তে আইসা এই প্যারাকেসিনটা ভাঙা অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। যাই হোক, আমরা দুইটা পরিপাক দেখলাম, এগুলো হচ্ছে কার উপরে? আমিষের উপরে। এবং শেষে 3 নাম্বার হইতেছে স্নেহ পরিপাক। স্নেহ পরিপাক আমরা বলবো যে স্নেহ পরিপাকে যে এনজাইমটা বের হয় তার নাম হইতেছে গ্যাস্ট্রিক লাইপেজ। এনজাইমের নাম হইতেছে গ্যাস্ট্রিক লাইপেজ। এটা হচ্ছে পরিপাকের এনজাইম। আর এই গ্যাস্ট্রিক লাইপেজটা সর্বশেষে কার উপর কাজ করবে? এটা স্নেহের উপর কাজ করে। তাহলে আমরা বলতে পারি এই গ্যাস্ট্রিক লাইপেজ কার উপর কাজ করবে? এই স্নেহ জাতীয় খাদ্যের উপর। এবং স্নেহকে ভাঙে সে তৈরি করবে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। এই যখন সে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত করে তখন কিন্তু এই পাকস্থলীতে পরিপাকটা শেষ হয়ে যায়। তো আমরা মোটামুটি এখানে 3 ধরনের খাদ্য পরিপাক দেখলাম। প্রথমে কাজ করছে কার উপরে? শর্করার উপরে। দ্বিতীয়তে কাজ করছে আমিষের উপরে, এবং সর্বশেষে স্নেহের উপর কাজ করছে। তো এইভাবে পরিপাকটা এখানে শেষ হয়।